দেশের প্রধানমন্ত্রীর বড় বিপদ। আজকের পর্বটা একটু ভালো করে শুনবেন। দেখুন, ব্যক্তিগতভাবে নরেন্দ্র মোদীর বিপদ নিশ্চিতভাবে 140 কোটি ভারতবর্ষের জন্য খুব বড় প্রবলেম, তা এমনটা আমি বলবো না। কিন্তু নরেন্দ্র মোদী বিজেপির প্রতিনিধিত্ব করেন, অর্থাৎ বিজেপি যে মতাদর্শ নিয়ে চলতে চায় সেই নরেন্দ্র মোদীকে টার্গেট করা মানে হচ্ছে সেই মতাদর্শের ওপর টার্গেট করা। বাংলাতেও ঠিক একই কায়দায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর টার্গেট করা হচ্ছে। আর এখান থেকে আজকের যে পর্বটা আপনাদের সামনে দেখাবো, যে দেশের কেন্দ্রীয় সংস্থা থেকে সমস্ত ইন্টেলিজেন্স সংস্থাগুলো তারা এই মুহূর্তে বেশ কিছুটা সতর্কতা বাড়িয়ে দিয়েছে। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি এনএসএ অজিত ডোভাল, তাকে নিয়ে একটা বৈঠক হয়েছে, গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। অজিত ডোভাল কিছু প্রকাশ্যে মন্তব্যও করেছেন। অজিত ডোভাল একসময় বারবার একসময় বলেছিলেন এবং যেটা তিনি বিশ্বাস করেন যে আমরা বাইরের শত্রুদের তো আমরা মোকাবিলা করেই নেব, আমাদের সব থেকে বড় প্রবলেম হচ্ছে আমাদের দেশের মধ্যে থেকে যারা শত্রুতা করছেন। আর এই যন্তর মন্তরে 34 দিন হয়ে যাওয়া এই আন্দোলনে দেশের শত্রু শুধু নয়, বৈদেশিক শত্রু, দেশের শত্রু সম্মিলিতভাবে যে শত্রু কার্যত আমাদের একটা মারাত্মক জায়গায় বৃদ্ধি হওয়ার চেষ্টা করছে, এটা শুধু নরেন্দ্র মোদীর ওপর টার্গেট নয়, এটা যে মৌলবাদী আন্দোলনকে ভরসা রেখে তৃণমূল থেকে শুরু করে কংগ্রেস, আম আদমি পার্টি তারা ভরসা রাখতে চায়, সেই মতাদর্শকে জোর করে প্রতিষ্ঠা করানো হচ্ছে। সতর্ক থাকবেন, শুনুন পর্বটা। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিশ। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। দেখুন, আমি আপনাদের সামনে বারবার বলেছিলাম যে এই যে দিল্লিতে যন্তর মন্তরের এই 34 দিনের আন্দোলন অনেকগুলো প্রশ্ন তুলে দিয়ে গেছে। ডেফিনেটলি একটা 3 টার্মে সরকারের ওপর সাধারণ মানুষের বক্তব্য, আর্তনাদ, যন্ত্রণা, পীড়া সবই থাকতে পারে, কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রীদের নামে যারা সেখানে গিয়েছিলেন তারা যে যে ভাষা প্রয়োগ করেছিলেন, সেই ভাষাগুলো কোনোভাবেই আন্দোলনের ভাষা তো নয়, বরঞ্চ ছাত্রদের ভাষা, সেটা কোনোদিনই হতে পারে না। এবং ঠিক সেই বিষয় নিয়েই নরেন্দ্র মোদী গতকাল রাত্রিরে গত পরশু রাত্রিরে তিনি নিজেই একটা রিল তৈরি করে শেয়ার করেছেন, সেটা আমি শোনাবো। তিনি বলেছেন যে এটার সলভ নয় যে আমরা ছাত্রদের গ্রেপ্তার করে নিলাম, তাদেরকে আইনে আওতায় আনলাম, বরঞ্চ আমাদের ভাবতে হবে যে প্রধানমন্ত্রী বা তার মাকে নিয়ে কিভাবে এরা কুৎসিত গালি দিচ্ছেন, এদেরকে গলায় জড়িয়ে এদেরকে আমাদের সঙ্গে রাস্তা চলা শেখাতে হবে। এমনটা নয় যে আমাদের দুটো দাঁতের মধ্যে মাঝে জিভ চলে আসে কখনো কখনো, আর সেই জিভ দিয়ে কখনো কখনো দাঁতের কামড়ে রক্ত বেরিয়ে যায়। তার মানে এই নয় যে দাঁতটা আমাদের শরীরের অংশ নয় বা জিভটা আমাদের শরীরের অংশ নয়। তাই যারা প্রোটেস্ট করলেন না তারাও আমাদের অংশ, যারা প্রোটেস্ট করলেন, যারা গালি দিলেন তারাও আমাদের অংশ। শুধু এদের প্রয়োজন এদেরকে গলায় জড়িয়ে, এদের বুকে টেনে, কাছে টেনে এদের সঙ্গে নিয়ে আসা। আর তারপরে কি ঘটেছে জানেন, বলবো, কিন্তু নরেন্দ্র মোদীর বক্তব্যের একটা ছোট্ট অংশ শোনাতে চাইবো আমি। हाय फ्रेंड्स, आज तो मन करता है बस आपसे ही बातें करूं। जंतर मंतर पर जो कुछ भी हुआ देश और दुनिया ने देखा है। कुछ शरारती बच्चों ने भद्दी भद्दी गालियां बोली, किसी भी सभ्य समाज को शोभा न दे ऐसे शब्दों का प्रयोग किया गया। मुझे तो गालियां दी गई, मेरी स्वर्गीय माता को भी गालियां दी गई। न जाने कितना भद्दा स्वरूप था, लेकिन मैं आज बात करना चाहता हूं कि बचपन में गलतियां होती हैं और बचपन में गलतियों से सुधरने का अवसर भी होता है, और यही तो बचपना है। और इसलिए मैं समाज के अंदर जो आक्रोश है उसको भली भांति समझ सकता हूं। एक कल्चरल शॉक है कि हमारी बेटियां इस प्रकार की भाषा कैसे बोल सकती हैं, लेकिन समय है इन बच्चों को गले लगा करके राह दिखाने का। ये गुमराह बच्चे हैं, उनको राह दिखाना हमारा काम है। उनको सजा देना, अदालतों के चक्कर कटवाना, समाज में उनको प्रताड़ित करना, इससे हम परिस्थितियां नहीं बदल पाएंगे। শুনলেন, আপনি এই সৌজন্যতা রাহুল গান্ধীর কাছে এক্সপেক্ট করতে পারেন? আপনি এই সৌজন্যতা পশ্চিমবঙ্গবাসী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দেখেছেন? কিভাবে চাকরি চুরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? এখানে তো এর সঙ্গে কেন্দ্রের কোনো মন্ত্রীর যোগসাজশ নেই, তার সত্ত্বেও ধর্মেন্দ্র প্রধান রিজাইন করে দিয়েছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট থেকে পাশ করা হয়েছিল সুপার নিউমারি পোস্ট। ছাত্রদের চাকরি, সরকারি চাকরিগুলোকে বিক্রি করা হয়েছিল, প্রকাশ্যে স্বীকার করেছিলেন
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু চাকরি তৃণমূল কংগ্রেসের ছেলেরাই পাবে। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় লাঠি পেটা করে কখনো পুলিশ ছাত্রীদের কামড়ে দিয়েছে, সেই চিত্র আমরা দেখেছি, কখনো আবার লাঠি পেটা করে একেবারে পা থেকে মাথা ভেঙে চুরমার করে দিয়েছে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় কান্না গাইছেন ছাত্র আন্দোলনের, আর নরেন্দ্র মোদী বলছেন এদেরকে বুকে টেনে নিতে হবে। আর তারপরেও আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদীর তুলনা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপরে রাখছি, আর বিরোধীরা নরেন্দ্র মোদীকে আরো কুৎসিত জায়গায় নামানোর চেষ্টা করছেন। অর্থাৎ আমাদের দেশের দাড়িপাল্লাটা আমাদের ভুলভাবে সেট করে দেওয়া হয়েছে, ইচ্ছাকৃতভাবে দাড়িপাল্লার ওজনটা ইচ্ছাকৃতভাবে সেট করে দেওয়া হয়েছে, যেখানে যুবকদের ওপর, ছাত্রছাত্রীদের ওপর যোগ্য চাকরি চলে যাওয়ার পরে তাদের ডান্ডা মেরে মাথার ওপর মানে রক্তাক্ত করে দিলেও রাহুল গান্ধীরা নিশ্চুপ ভাবে বসে থাকে, আর প্রধানমন্ত্রী গলায় জড়িয়ে নেবার বার্তা দিলেও তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাই না? বুঝবেন না? না বুঝলে দেশ সামলাবে কে? আপনাদের সন্তানরা তো ভুল করতেই পারে। যাদবপুরে ভর্তি হবে আপনার সন্তান, আপনার নাতি যাদবপুরে ভর্তি হবে, মেধাবী ছাত্র, তারপরে তো এই টুকরে টুকরে গ্যাংয়ের পাল্লায় পড়ে সেখানে তো এই আজাদি আজাদি স্লোগান দিতে দিতে ভারত বিদ্বেষী স্লোগান দিয়ে ফেলবে। দেখাবো একটা রুচিকা সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে কি কুৎসিত গালি দিয়েছেন, দেখাবো। দেখুন আপনারা। তারপর তিনি ক্ষমা চেয়েছেন, তার মা পর্যন্ত কি বক্তব্য বলেছেন সবটা শোনো। আগে রুচিকা সিনহা কি বলেছিলেন প্রধানমন্ত্রী সম্পর্কে। মাফ করবেন কিন্তু আমাকে দেখাতে হবে জেনজি রাহুল গান্ধীর সমর্থকরা তারা কি ধরনের মতামতে বিশ্বাস করেন। একটা আগেও দেখিয়েছি, আর একবার দেখাবো। मोदी ने करा क्या? भोसड़ी के नोज मेलोडी की चूत में कुत्ते के अलावा। मोदी अगर तूने रिजाइन नहीं कराना भोसड़ी के, दिख रहा है चप्पल दिख रही है, तेरी गांड छुपेगी भोसड़ी के। भोसड़ी की तरह लूज मोशन लग जाए, तेरी बात सुन के मेलोडी बज जाए। এই ছিল রুচিকা সিং, তার একজন ছাত্রী, প্রতিবাদ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, প্রতিবাদ সরকারের বিরুদ্ধে নিট আন্দোলনের প্রতিবাদে তার এই বক্তব্য। এর সঙ্গে আন্দোলনের কোনো সম্পর্ক পেলেন নরেন্দ্র মোদীর সঙ্গে ইটালির প্রাইম মিনিস্টারকে জড়িয়ে কুৎসিত ভাষায় বিলো দ্য বেল্ট, যেগুলো আপনি মানে বন্ধুদের সঙ্গে বলতে ইতস্তত বোধ করেন, সেগুলো প্রকাশ্যে ক্যামেরার সামনে সবাই শুনছে। কি ভাবছেন এর পেছনে কেউ নেই? নরেন্দ্র মোদীকে ডিস্টেবিলাইজ করতে এর পেছনে কেউ নেই? এমনি এমনি সোশ্যাল মিডিয়া এই ককরোচ জনতা পার্টিকে এতটা ভিউ রিচ করিয়ে দিচ্ছে। এমনি যত দেশ বিরোধী একাট্টা হবে, এরা তত সোশ্যাল মিডিয়াতে এদের রিচ বাড়িয়ে দেওয়া হবে, ইচ্ছা করেই হতে পারে, অ্যালগোরিদমে চেঞ্জ করে। এবং সেই কারণেই দেখা হবে যে এরা কত বড় যুব সমাজের একটা বড় জায়গা দখল করে নিচ্ছে। এরা হচ্ছে যুব সমাজের প্রতিনিধি। তবে এই ব্যক্তির মা, মাফ করবেন, এই ছাত্রীর মা, এই ছাত্রীটি পরে এসে ক্ষমা চেয়েছেন। তার একটা ছোট্ট অংশ শোনাই আগে। जुलाई को मैं सीपी गई थी अपने फ्रेंड्स के साथ, फिर वहाँ पे प्रोटेस्ट हो रहा था, मैंने वहाँ पे कोक पी, वहाँ पे ग्रुप्स बने हुए थे बहुत सारे, वो लोग बहुत चीज़ें बोल रहे थे, बहुत गालियाँ दे रहे थे प्रधानमंत्री जी को, उन लोगों के इन्फ्लुएंस में आके कि तुम लोग भी बोलो, कोई सब बोलो करके मैंने वहाँ बहुत चीज़ें बोली। मैं भी मात्र 15 साल की हूँ, मैंने जो करा माफ़ी के लायक नहीं था, मैंने बहुत गंदी चीज़ें बोली है, बट ये मेरी पहली और आखिरी गलती होगी। इसके बाद मैं ऐसा कुछ नहीं करूँगी, और ना ही वो चीज़ मैंने कभी पोस्ट की थी। मैं पूरे देश से माफ़ी मांगती हूँ। मैं इतनी शर्मिंदा हूँ, मैं अपनी नज़र भी नहीं उठा पा रही हूँ। मैं सबसे माफ़ी मांग रही हूँ, मुझे प्लीज़ माफ़ कर दीजिए, प्लीज़। শুনলেন, ছাত্রীটি ক্ষমা চেয়েছেন। মানে তিনি বলেছেন যে আমি ভাবতেই পারিনি যে এরকম অন্যায় করে ফেলবো, এটা আমার প্রথম অন্যায় জীবনের, আমি কথা দিচ্ছি আমার জীবনে কোনোদিন আর এই অন্যায় হবে না, আমি একেবারেই না বুঝে কেউ আমাকে উস্কে ছিল তার জন্য এসব করে দিয়েছি, এরকম টাইপের কিছু একটা বলেছেন। শুনলেন আপনারা কিছুটা। তার মা পর্যন্ত বলেছেন, প্রধানমন্ত্রীর কাছে বিনীত নিবেদন করেছেন যে দয়া করে 18-র নিচে কাউকে এই ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া, ফেসবুক কাউকে করতে দেবেন না। দেখুন আমাদের দেশ তো গণতন্ত্রে বিশ্বাস করে, তো সবটা প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিলে হবে না। তার মায়ের বক্তব্য আমি শোনাবো, কিন্তু দেশের প্রধানমন্ত্রী আপনার বাড়ির মেয়ের ক্যারেক্টারটা তৈরি করে দিতে পারবে না। দেশের প্রধানমন্ত্রী আপনার ছেলে মুখ্যমন্ত্রীকে গালি দেবেন, মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর পোস্টার নিয়ে হাতে হাঁটবেন। এই শ্রীলেখা মিত্র, তার বাবা মা কি কখনো ভাবতে পেরেছিলেন বা চেয়েছিলেন যে তিনি প্রধানমন্ত্রীর কুরুচিকর পোস্ট নিয়ে রাস্তায় নামবেন? তার বাবা মা কি সেই শিক্ষা দিয়েছিলেন? আমার তো বিশ্বাস হয় না, কখনো দেননি। তাও তো তিনি হেঁটেছেন। তাহলে কি এর দায় সরকারকে নিতে হবে যে শ্রীলেখা মিত্র হাতে পোস্টার নিয়ে হেঁটেছেন, তার দায় নরেন্দ্র মোদীর?
কিন্তু প্রশ্ন হচ্ছে এদেরকে উস্কালোটাকে কারা পিছন থেকে মদত দিল, এদেরকে উস্কানোর কাজটা করছে কারা? আমরা তো এটা জানি যে ভারতবর্ষের অধিকাংশ যুবক এই আন্দোলনকে সমর্থন করেননি। এই আন্দোলনকে সমর্থন নৈতিকভাবে করা যায় কোন দিক থেকে, যে পেপার যেন লিক না হয়, এইটুকুকে সবার সমর্থন ছিল। কিন্তু সেটাকে সমর্থন করতে গিয়ে একটা বিল পাস যখন হচ্ছে, মানে রাজ্যসভা এবং লোকসভা দুই সভা থেকেই মুলতবি হয়ে চলে আসলেন বিরোধীরা। কি বার্তা যাচ্ছে? যারা মাঠে নেমে আন্দোলন করছিলেন, রাস্তায় নেমে আন্দোলন করছিলেন, তাদের কাছে এই প্রশ্নের জবাব আছে যে কেন আপনাদের প্রতিনিধিরা রাজ্যসভা এবং লোকসভা থেকে ওয়াকআউট করে চলে আসছেন, এই বিলের জন্য পক্ষে বা বিপক্ষে ভোট দেওয়ার চেষ্টা করছেন না? উত্তর কি আছে? উত্তর নেই। উত্তর একটাই, এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের উপর নির্ভর করে নিজেদের গদিতে আসার চেষ্টা করছে। আসলে ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল, ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল মানে হচ্ছে সেই পুরনো মতবাদ, সেই একই রকমের মতবাদ যে বিজেপি গুন্ডা হিন্দুদের বিরুদ্ধে, হিন্দুদের শুধু ধর্মের পালনগুলো ভোটের সময় করব, বাকি হিন্দুদের সমস্ত প্রথাতে আমরা অশ্রদ্ধা করব। সেটা গতকালও হয়েছিল ইয়ের মধ্যে, সেটা গতকালও হয়েছিল সংসদের মধ্যে। অদ্ভুত আচরণ করেছিল, হিন্দুদের দেবদেবী নিয়ে মক করেছিল রাহুল গান্ধীরা। কিন্তু ভোটের সময় তারা সেই জায়গায় চলে গিয়ে প্রমাণ করার চেষ্টা করেন তারা কত বড় হিন্দু। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে এই সমস্ত কাণ্ডগুলো তারা মানে ঘটাবেন মানুষের সামনে, এই সমস্ত যে বিষয়গুলো আমরা দেখতে পাবো। অর্থাৎ যেহেতু রাহুল গান্ধী কোনোভাবেই প্রধানমন্ত্রী হতে পারছেন না, কারণ মানুষ বুঝে গিয়েছে যে রাহুল গান্ধীকে ভোট দেওয়া বা তৃণমূল কংগ্রেস বা সমাজবাদী পার্টিকে বা আম আদমি পার্টিকে ভোট দেওয়া মানে একদিকে নিজেদের সম্পত্তি চুরি হয়ে যাওয়া, আর অন্যদিকে হচ্ছে নিজেদের মানে ধর্ম, নিজেদের কৃষ্টি, নিজেদের সংস্কৃতি বিসর্জন হয়ে যাওয়া এবং মৌলবাদের প্রতি সমর্থন জানানো। তাই মানুষ এদের যখন রিজেক্ট করছে প্রতিনিয়ত, বারবার যখন মানুষ এদের রিজেক্ট করছে প্রত্যেকটা ভোটে, তখন এরা চাইছে যে আমরা এবার ফোরফ্রন্ট থেকে নয়, এবার বিদেশের অঙ্গুলি হেলনে একটা জনতা, একটা যুবকদের একটা পার্টি তৈরি করে দেওয়া হলো। সামনের দিকে একটা মানে অসংগঠিত একটা যুবকদের সামনে নিয়ে আসা হলো, যাদেরকে স্ক্রিপ্ট অনুযায়ী বলে দেওয়া হলো যে এই কথাবার্তা বলো, এই কার্যকলাপ করো, এবং তারা এসে ঠিক এক্স্যাক্টলি অসাধারণভাবে সেই নাটক উপস্থাপনা করলো। আর সেগুলোতে বিভ্রান্ত হয়ে গিয়ে রাহুল গান্ধীরা ভাবছেন যে আবারও তারা বোধহয় ক্ষমতায় ফিরে আসবেন। কিন্তু এখানেই সতর্কবার্তা আমাদের, যে রাহুল গান্ধী পশ্চিমবঙ্গের এত বড় চাকরি থেকে সমস্ত সিভিল পুলিশের নিয়োগ পর্যন্ত দুর্নীতি ছেড়ে দিন, WBCS দুর্নীতি, কোনো একটা নিয়োগ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে স্বচ্ছ যেখানে হয়নি, সেখানে রাহুল গান্ধীর কোনো প্রতিবাদ ছিল না। সেই রাহুল গান্ধী পেপার লিক নিয়ে, পশ্চিমবঙ্গে প্রচুর ভুরি ভুরি পেপার লিক হয়েছে, সেই নিয়ে রাহুল গান্ধীদের কোনো মতামত ছিল না। কিন্তু সেই রাহুল গান্ধীদের একেবারেই নরেন্দ্র মোদীর ওপর বিক্ষোভ জানানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সাথে নিয়ে বা তার মতাদর্শকে সাথে নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। আর এখানে দাড়িপাল্লাটা এতটাই অসমান যে এটা পশ্চিমবঙ্গ ছেড়ে দিন ভারতবর্ষের কোনো মানুষের বুঝতে অজানা নয়। সেই কারণে নরেন্দ্র মোদী সরকারের মানে মোদির ভিডিওটা পর্যন্ত সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নেওয়া হয়। মেয়েটা সরিয়ে নিয়েছিল সব থেকে পপুলার ভিডিওটি, যেটি 350 মিলিয়ন ভিউ নিয়ে নিয়েছিল। ইতিহাসে মানে সোশ্যাল মিডিয়ার ইতিহাসে এত ভিউ কোনো ব্যক্তি পায়নি। সেখানে নরেন্দ্র মোদী 350 মিলিয়ন ভিউ যেখানে টেনে নিয়েছিলেন একটা মাত্র ভিডিও, এই আন্দোলন চলাকালীন, সেখানে মেটা ভিডিওটা সরিয়ে নিয়েছে। পরে আবার মেটা বলেছে যে না আমরা ভুল করেছি, আবার ফিরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু মেটাকে গতকালের খবর হচ্ছে ভারত সরকার বলেছে মেটার গ্লোবাল অফিসকে এসে হাজিরা দিতে, এর ব্যাখ্যা দিতে। অর্থাৎ এর পেছনে যে বহিরাগতদের একটা লক্ষ্য রয়েছে, নরেন্দ্র মোদীর সরকারকে ডিস্টেবিলাইজ করার যে লক্ষ্য রয়েছে, এটা একেবারেই পরিষ্কার। তাই দেখুন, যতই নতুন সমস্ত সরকার বা মানে কি বলবো বিরোধীরা সংঘবদ্ধ হোক বা পুরনো মদ নতুন বোতলে তারা প্রেজেন্ট করার চেষ্টা করুক, কিন্তু আমরা গন্ধটা শুকে বলে দেবো যে এটা হচ্ছে ওই সেই একই বস্তা পচা জিনিস যেটা আমাদের খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে। আমরা কিছুতেই এটা গ্রহণ করব না। আর যদি ভুলেও সেই বিষটা অমৃতভাবে পান করে ফেলেন, তাহলে আপনাদের জন্য সেটাই চূড়ান্ততম দিন অপেক্ষা করে থাকবে, যেদিন বাংলাদেশে বাঙালি হিন্দুরা ব্যাগ নিয়ে একেবারেই রাতারাতি এক কাপড়ে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিল। আর যারা থেকে গিয়েছিলেন তাদের এখনো যে কোনো ছোট অন্যায় কিংবা অন্যায় না করা সত্ত্বে শুধু স্বাধীনভাবে বিজনেস করছে বলে বা যে কোনো অজুহাতে তাদের দোকান ভাঙচুর করে দেওয়া হয়, তাদের মন্দির ভাঙচুর করে দেওয়া হয়, সরকার পক্ষের তরফ থেকে, আইনের তরফ থেকে কোনো রকমের এর বিচার হয় না। এমনকি চিন্ময় কৃষ্ণ
মহাপ্রভু সেখানে বছরের পর বছর বন্দী থাকতে পারেন, সেখানে মানে কোনো আইনসভা থেকে তাকে বিনা দোষে অপরাধে আটকে রাখার বিরুদ্ধে কোথাও প্রতিবাদ হয় না, কোনো বামপন্থা সেখানে নেই, সেখানে কেউ মোমবাতি মিছিল বার করে না। আমাদের এই রাজ্য বা এই দেশের বামপন্থারাও সেই রাজ্যের মানে চিন্ময় কৃষ্ণপ্রভুকে আটকে রাখার প্রতিবাদে কোনো বক্তব্য সোশ্যাল মিডিয়াতে দেয় না। আমাদের পরিস্থিতি কিন্তু এই বিষটাকে অমৃতভাবে পান করে নিলেই, যেহেতু বোতলটা একটু নতুন করে সাজানো, ছাত্রদের সামনে এনে এবার আন্দোলনটা করা হচ্ছে, এখন আর ওই মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, কেজরিওয়ালের ওই মানে দুর্নীতিগ্রস্ত মুখগুলো আমাদের সামনে না এনে নতুন একটা মোড়ক দেওয়া হচ্ছে। আর ভুলবশত যদি ওটাকে আপনি অমৃতভাবে বিষটাকে পান করে নেন, তাহলে এই যে বাংলাদেশের ইনস্ট্যান্স গুলো রয়ে গেছে, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি পুজোর আগে আমাদের প্রতিভা ভেঙে দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চুপ থাকতেন, তারই কিন্তু এগুলো প্রতিফলন, মানে সেগুলো কিন্তু আমাদের সামনের দিনে হতেই পারে। সেই কারণেই আপনাদের বলবো যে বাচ্চারা ভুল করতে পারে, বড়রা নয়। ওই প্রতিবাদী বাচ্চার মাও কিন্তু সেটাই সমাজকে শেখালো, যে সেও পর্যন্ত তার মেয়ের পাশে দাঁড়ায়নি, যে মেয়ে যেটা করেছে ঠিক করেনি, সেটা তার মাও পরিষ্কারভাবে বলে দিয়েছে। এরপরে আর কোথাও বুঝতে অসুবিধা রয়েছে যে এটা কার্যত বৈদেশিক শক্তি এবং দেশের শত্রুরা মিলে আমাদের সরকারকে ডিস্টেবল করা। এবং দেখেছেন তো, এদিকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ট্র্যাক রাখা হচ্ছে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও করা হচ্ছে, সে তো আমরা জানি। আমাদের এটাকে রুখে দিতে হবে, বিজেপির স্বার্থে নয়, আমাদের স্বার্থে এটাকে রুখে দিতে হবে। কোনো মৌলবাদ রাজনৈতিক দল আমাদের এই রাজ্যে, এই দেশে প্রতিষ্ঠা আমরা করতে দেব না, এটাই আমাদের হওয়া উচিত। তাহলে কি একদলীয় গণতন্ত্র থাকবে? না, আইদার এই সমস্ত দলগুলো, রাজনৈতিক দলকে তাদের মতাদর্শ চেঞ্জ করতে হবে, তাদের মতাদর্শ থেকে বেরিয়ে আসতে হবে। তারা একদিকে রাস্তায় গরুর মাংস খাবে, আর অন্যদিকে সংখ্যালঘু তসলিমা নাসরিনকে দেশ থেকে বের করিয়ে দেবে। এই দুটো একসঙ্গে চলবে না। যদি সংখ্যালঘুদের তোষণ করার জন্য রাস্তায় দাঁড়িয়ে গরুর মাংস খান, তাহলে তসলিমা নাসরিনকেও কলকাতায় রাখার বন্দোবস্ত করুন। আর যদি সেটা করতে না পারেন, তাহলে ডেফিনেটলি মৌলবাদীদের তকমা আপনাদের রাজনৈতিক দলের গায়ে লাগবে। সেক্ষেত্রে আমাদের নতুন রাজনৈতিক অপোজিশন দলের প্রয়োজন হবে। এই রাজনৈতিক দলগুলোকে আমাদের ব্রাত্য করে দিতে হবে, সংকল্প নিতেই হবে। আমাদের সংকল্প নিন, নিজে নিন, সন্তানদের বোঝান এবং এগিয়ে চলুন। সবাই ভালো থাকবেন, এখনকার মতো এখানেই।